এইসব কথা বলে বেড়ানো আসলে অনেক সময় দেখা যায় যে কি বলবো যে একটা মানুষের সম্মানও হানি করতে পারে তার সিনিয়রদের দেখলে সালামটা দিতেও দ্বিধাবোধ করে বা ওরা না চেনার ভান করে। চ্যানেলের এই ভিডিওটি আমাদের নিজস্ব সম্মান মৌলিকভাবে প্রকৃত তথ্য তুলে ধরাতেই আমাদের নিজের অবস্থান বানানোর ভিত্তিক খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বানানো উপস্থাপনা তাই এই ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। যে এই সই পছন্দ এই সক্ষতা কবে থেকে কিভাবে বলুন? অ্যাকচুয়ালি ও যখন ফিল্মে এসেছিল ওই সময়টা আমি ফিল্ম ছেড়ে চলে গিয়েছিলাম, মানে ও আসলো 2-3 মাস বোধহয় আমি ওকে দেখেছি, তারপর আমি চলে গেলাম ফিল্ম ছেড়ে। তবে আমি ওকে প্রথম দেখার পরেই আমি বলেছিলাম একজন পরিচালককে যে ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক অনেক কিউট একটা নায়িকা পেয়েছে, এত সুন্দর মেয়েটা। তো দুর্ভাগ্যবশত তখন আমি ফিল্মটা ছেড়ে দিলাম, যার জন্য ওর সাথে আর কাজ করা হয়নি। এরপর আমি যখন ফেরত আসি ফিল্মে 2008-এ, তখন বেশ কিছু ঘটনার জন্য আমি পরে একটা ইলেকশন করি শিল্পী সমিতিতে। In that time I met with her and we became very close. মানে আমার লাইফে সবচেয়ে বেশি পছন্দ যেটা সেটা হচ্ছে রিক্সায় ঘোরা, ফুটপাতে চটপটি খাওয়া। তো ফার্স্ট টাইম আমি বুঝতেই পারিনি, আমার পোস্টার হিট হয়ে গিয়েছিল, পোস্টারটা সারা দেশে ছিল, দাঁড়াও কথা আছে। আমি যখন পোস্টারটা লাগিয়েছে ওটাও আমি জানতাম না। তো আমি রাস্তায় বের হচ্ছি, না আমি ছবি রিলিজ হয়নি, আমি রাস্তায় বের হয়েছি, আমি কোচিংয়ে যাচ্ছিলাম, তখন ক্লাস 7 থেকে মাত্র 8-এ উঠেছি। আইডিয়াল নামে একটা কোচিংয়ে পড়ি আমি খিলগা এলাকাতে। তো আইডিয়াল কোচিংয়ে যখন গিয়ে আমি চটপটি খেতে গেলাম, মনে হচ্ছে চিড়িয়াখানার জন্তুর মতো আমাকে দেখতে সবাই। আমি তো তখন মানে আমার কান্নাই পেলো যে আমার সেই লাইফ কোথায় গেল। তখন ফেসবুক সেলফি থাকলে তো ছবিতে ফেসবুক সেলফিটা ছিল না, থাকলে অবশ্য ফেসবুক সেলিব্রিটি হয়ে যেতাম আজকে। আমি আসলে কখনো নিজেকে তারকাই ভাবতে পারিনি, না আমি তারকা ছিলাম কিনা তাও আমার একটু সন্দেহ লাগে। হ্যাঁ অবশ্যই এমন কোন ছবি আমি আলাদা করতে পারবো না, তবে হ্যাঁ কিছু চ্যালেঞ্জিং ছবি তো ছিলই আমার চলার পথে। একটা ছবি ছিল রানী কেন ডাকাত, এই ছবিটা 1999 রিলিজ হয় এবং তখন ওই সময়ে 7টি ছবির মধ্যে এই ছবিটা 1 নাম্বার হয়েছিল। তো এরকম আরো অনেক ঘটনা আছে আমার লাইফে, আমার অনেক ছবির এরকম হঠাৎ করে সুপারহিট হয়ে যাবার অনেক ঘটনা আছে। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই ওন কান্ট্রিজ পিপল, আমার দেশের মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ। যদি একটু প্রশ্ন করি যে শিল্পী সমিতির অনেক টার্ম আপনি দেখেছেন এই ইন্ডাস্ট্রিতে, সো আপনি কোন বেস্ট বলবেন? বেস্ট দিনের আশায় আছি আমরা, বেস্ট দিন আশা, অবশ্যই বেটার যদি খুঁজতে যাওয়া হয় কি বলবো শিল্পী সমিতি। আমার আরো কিছু রিলেট প্রশ্ন আছে, বাট আপনি যদি বেটার যে আপনি খুব কমফোর্ট পেয়েছেন ওই প্যানেলটাকে বা ওই সংগঠন বা ওই কমিটিকে। আমি নির্দিষ্ট কোনো প্যানেলের কথা বলবো না, আমি শিল্পী সমিতিতে একবার ইলেকশন করেছিলাম, আমার খুব প্রিয় মানুষ ছিলেন মিজু ভাই। তো ওনার রিকোয়েস্টে আমি করেছিলাম ইলেকশনটা। তো আমার প্রিয় যদি কেউ থেকে থাকে মিজু ভাই ছিল আমার খুব ফেভারিট। মনে যেটা আমি মুখে সেটা বলে ফেলে, আমার যদি মনে হয় যে আপনি রং করছেন, আমি হয়তো সামনাসামনি আপনাকে বলে ফেলবো আপনি রং, মানে ঠোঁট কাটা স্বভাবে যেটা বলে অনেকটাই এই টাইপের। এই ক্ষেত্রে অনেক আপনার কোনো রিগ্রেট নেই, মানে পস্তাতে হয়েছে বা মনে হয়েছে না দিন শেষে যে ওনার সাথে আজকে এরকম না করলে পারতাম, এরকম কি মনে হয়েছে কাজ করার সময় আপনার পিক টাইমে? আমি কারোর সাথে কখনো মিসবিহেভ করি। অল দ্য পিপল অফ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি আই থিঙ্ক তারা বলতে পারবে যে আমার চরিত্র বা আমি কেমন ধরনের বিহেভ করেছি তাদের সাথে। তা আমার লাইফে আমি এমন কোনো ঘটনা কারোর সাথে ঘটাইনি যে আমার সেটা নিয়ে রিগ্রেট করব।
আমি বলবো যে মি টু কি কি বললেন এগুলো আই ডোন্ট বিলিভ অন দিস থিংস। আমি এগুলোতে একদম বিশ্বাস করি না। এই কারণে বিশ্বাস করি না কারণ আমি মনে করি একটা মেয়ে যদি নিজে সচেতন থাকে, সে যদি নিজেকে সচেতনভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, কেন তার লাইফে এই মি টু বলতে হবে, কেন তার এগুলো বলতে হবে, 10 বছর পরে কেন বলতে হবে? হ্যাঁ কেন বলতে হবে? আমি বলবো প্রত্যেকটা মেয়ে যেন নিজের ক্ষেত্রে সচেতন হয়, এবং অসচেতন হয়ে সে একটা বিপদে পড়বে সেটা দায় আরেকজনের ঘাড়ে দেওয়া ঠিক না। কারণ এই ধরনের সিচুয়েশন যেসব মেয়েরা পড়ে, আমি মনে করি যে আমার ধারণা অন মাই পয়েন্ট অফ ভিউ, আমি মনে করি যে এইসব কথা বলে বেড়ানো আসলে অনেক সময় দেখা যায় যে কি বলবো যে একটা মানুষের সম্মানও হানি করতে পারে তার। তো আমি বলবো যে এই খামাখা কনফ্লিক্টে না, যে যদি জীবনে এই ধরনের ঘটনা একবার ঘটে থাকে, নেক্সট টাইম থেকে তুমি নিজেকে সাবধান করে ফেলো, সাবধানভাবে চলো, নেভার গো টু দোজ প্লেসেস যেখানে তোমাকে মিটুর শিকার হতে হবে। তো আমি বলবো যে নিজেকে যদি আমি ধরে রাখতে না পারি, আমার উপরে তো বিপদ আসবেই, আমার চলতে হবে ভালোভাবে। আমার এই ধরনের সিচুয়েশন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাইরের মানুষ কি মনে করে আমি জানি না, তবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা জায়গা। এখানে ট্যালেন্টের মূল্যায়ন আছে, সেটার প্রমাণ আমি পেয়েছি। আমি যখন ফিল্মে এসেছি, আমি তো আমি আমার ওস্তাদদের কথা বলবো, মাসুদ পারভেজ স্যার, তিনি আমাকে আগে কখনো দেখেননি, এক দেখাতে তার ছবিতে নিয়েছিলেন। যেদিন দেখেছিলেন ওদিনই বলেছিলেন আজকে এই মেয়েটাকে সাইন করো। একইভাবে দেলোয়ার জাহান ঝন্টু স্যার, মালিক আফসারি স্যার, তো এই মানুষগুলি তো আমাকে উইদাউট এনি হেজিটেট, উইদাউট এনি মানে কোয়েশ্চেন তারা আমাকে তাদের ছবিতে নিয়েছিল। তো যোগ্যতা হ্যাঁ অভিনয় দেখে নিয়েছিল। হ্যাঁ নিয়েছিল না, আমার অভিনয় ওনারা দেখেনি, আমাকে ফার্স্ট লুকে আমাকে প্রথম দেখাতেই ওনারা ওনাদের ছবিতে নিয়েছিল। দেখলে যে প্রলুব্ধ করা বিষয় বিশ্বাস করি না। আমি মনে করি যে পুরুষদের মধ্যেও যেরকম খারাপ ভালো আছে, নারীদের মধ্যেও আছে। তা তো আছে, আমরা সবাই সমান, আমাদের এখানে নারী পুরুষ আলাদা বিভেদ কেন করব? কিন্তু মেয়েরা ছেলেদের ঠিক ওইভাবে আগে বাগবাড়িয়ে চায়, এটা খুব কম দেখা যায় আমাদের সমাজে। ছেলেরা চায়, এটা স্বাভাবিক। আমাদের সমাজে হয়তো বা এরকম প্রেম আসেনি বা প্রেম করতে চায়নি, এরকম তো বিশ্বাস করবো না আজকে সত্যি। না, প্রেম তো অবশ্যই, প্রেম ছাড়া তো আর লাইফ হয় না। আমি প্রেমটাকে খুব ভালোবাসি, প্রেম তো আমার সন্তানের সাথেও আমার আছে। হ্যাঁ, কতজনকে ইগনোর করেছে? আমি কাউন্ট করা যাবে না অ্যাকচুয়ালি। না, আমাকে দেখে মনে হয় যেন আমি অনেক প্রেম করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার মা এত স্ট্রিক্ট ছিলেন, আমার খুব প্রেম করতে ইচ্ছে করতো, কিন্তু আমার মা আমাকে প্রেম করতে দেয়নি কখনো। এবং আমার এটা নিয়ে খুব দুঃখ আছে। আমি ওকে বলেছিলাম এটা, যে আমি লাইফে চুটিয়ে প্রেম করতে পারি নাই, মানে প্রেম হতে হতে ভেঙে গেছি। আমার মা আমাকে প্রেম করতেই দিত না। আমার মা একদম ডিসলাইক করতো, এবং উনি খুব রাগী ছিলেন, ওনাকে আমি খুব ভয় পেতাম। যখনই উনি চোখ রাঙানি দিতেন, আমি আর ওই নায়কের সাথে বা ওই মানুষটির সাথে আর কথাই বলতাম না। অ্যাকচুয়ালি তানভীর ভাই, আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি। আমি জানি না ওদের পয়েন্ট অফ ভিউতে কি, ওরা কি ভেবেছে। আমাদের যে সময়টা, আমাদের এই সময়টা খুব কম্পিটিশন ছিল, প্রচুর কম্পিটিশন ছিল আমাদের এখানে। কিন্তু ওই সময়টা অনেক নায়ক নায়িকা ছিল যাদের নিজস্ব মার্কেট ছিল। মানে ইন্ডাস্ট্রির এই অবস্থা ছিল না তখন, এখনকার মতো অবস্থা ছিল না। এবং তখন কিন্তু নির্মাতারাও একটা মেয়ে বা একটা ছেলেকে দেখলে তার যোগ্যতাটা আগে মাপতেন। এখন কিন্তু মাপেন যে আচ্ছা ঠিক আছে, ছেলেটার পকেটে টাকা আছে কিনা, বা এই মেয়েটার ফিল্মকে ব্যাকআপ দেওয়ার মতো কোনো পাওয়ার আছে কিনা। কিন্তু আমাদের টাইমে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা ছিল না। আমাদের টাইমে যে চিন্তা ভাবনাটা আমাদের ডিরেক্টর প্রোডিউসাররা করেছেন, যে এই মেয়েটা পর্দায় কত দূর সে ছবিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, বা এই ছেলেটা কত দূর অ্যাক্টিং করতে পারবে, কতখানি ফাইট পারবে, আমাদের পকেটে টাকা আছে কিনা, বা আমরা কত দূর ছবিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই চিন্তা কিন্তু করেনি আমাদের ডিরেক্টর প্রোডিউসাররা। হ্যাঁ,
এখন যে ধরনের ট্রেডিশন হয়েছে এরকম হচ্ছে আমি শুনছি, যদিও আমি দেখিনি এখন পর্যন্ত। তো আমি বলবো যে আমাদের সময়টার সাথে এখনকার সময়টাকে তুলনা দিলে হবে না, কারণ আমাদের সময়টাতে প্রচুর হল ছিল, ফিল্ম কোটি কোটি টাকা ব্যবসা করতো এক একটা ছবি। তো এর জন্য আমি বলবো যে এখন তো ব্যবসা নেই, তো ব্যাপারটা অনেক ডিফারেন্ট হয়ে গেছে, এখন সেই আগেরটা নেই। হ্যাঁ, তখন কাজটারই মূল্য ছিল। সময় থাকতো না। মেক দ্য অ্যাড্রেস নিয়ে একটু প্রবলেম হতো শিল্পী সমিতির ওনারা, মানে আমাদের তো অনেকের অ্যাড্রেস চেঞ্জ হয়, মোবাইল নাম্বার চেঞ্জ হয়, যাদের সাথে পার্সোনাল রিলেশন নাই সমিতির তাদেরকে দেখা যায় পাওয়া যেতে কষ্ট হতো। তো এখন তো মুনমুনকে চাইলে যেমন আমি চাইলাম, আমরা তো খুঁজে পেলাম না, হয়তো অনেক ক্ষেত্রে আগে একটু ঝামেলা হয়েছে বাট এখন হয় না, এটা সত্যি। ওনারা আমাদেরকে ইনভাইট করেন এবং প্রতিটা নিউজ আমাদের কাছে আসে, আমরা সময় ব্যস্ততা বিভিন্ন কিছু মিলিয়ে আমরা যেতে পারি না। আচ্ছা আচ্ছা, মুনমুন এই প্রেক্ষাপটে আপনার কি বলার আছে, মানে সম্পর্কটা এখন কেমন? কি পারস্পরিক শিল্পীদের ভিতর, জুনিয়র মাঝারি সব ধরনের শিল্পীদের ভিতরে পারস্পরিক সম্পর্ক, দেখা সাক্ষাৎ? এখনকার সম্পর্কটা আসলে এখনকার জুনিয়র কিছু আমি আর্টিস্টকে দেখি যে ওরা সিনিয়রদের দেখলে সালামটা দিতেও দ্বিধাবোধ করে, বা ওরা নাচের আর ভান করে। দ্যাটস ট্রু, অ্যান্ড দিস ইজ ভেরি ব্যাড অ্যাক্টিভিটি। এটা এই জিনিসটা চেঞ্জ হওয়া দরকার। অ্যান্ড তুমি যদি বাংলা সিনেমার নায়ক নায়িকাই হতে আসছো, ইউ শুড স্টাডি অ্যাবাউট বাংলা সিনেমা। কিছুই জানো না বাংলা সিনেমা সম্বন্ধে, তাদের শিল্পীদের চিনো না, তো আসছো কেন? তুমি যদি অন্য দেশের শিল্পীদের চিনে থাকো তো ওই দেশে যাও, এই দেশে কি করছো? কারেক্ট। আমার কথা হচ্ছে যে সালাম দেয়া, এবং আমি বাইরেও বা কলকাতা বেশ কয়েকটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখেছি, আমি চিনতে পারিনি, পরে শুনেছি যে উনি কমেডি আর্টিস্ট বা খুব ছোট ক্যারেক্টার করতেন, কিন্তু মোস্ট অফ সিনিয়র পাঁচুয়ে সালাম। যেরকম আমরা যখন প্রথম এসেছি, আমাকে এতেশাম দাদু বলেছিলেন যে তোমাকে যেদিন আমি এফডিসিতে প্রথম নিয়ে যাব, তুমি সব সিনিয়র শিল্পীদের পাঁচুয়ে সালাম করবে, কারণ তাদের আশীর্বাদ না পেলে কিন্তু তোমরা এগোতে পারবে না। তাদের এখনকার ডিরেক্টররা হয়তো বা তাদেরকে শিক্ষাটা দেয় না, বা এটা তো ডিরেক্টর নয়, এটা আমি মনে করি যে একটা ফ্যামিলি থেকে নিয়ে আসে মানুষ, পরিবার বহন করে এই ব্যাপারটা। আর ডিরেক্টর তো অনেক পরের ব্যাপার, ডিরেক্টর বলবেন কেন, এটা তো আমার নিজের একটা ডিগনিটি মোরালিটি থেকে আমি করব। হ্যাঁ, নিজের এটা আসলে এইটা কিভাবে বলবো যে আমরা যেরকম আমাদের সিনিয়রদের, এখন আমি আমার সিনিয়রদের রেসপেক্ট করি, কারণ আমি যদি তাদেরকে রেসপেক্ট না করি, আমি বাংলা সিনেমাকে তো রেসপেক্ট করলাম না। আর এখন বাংলা সিনেমা, তাই না? এখন রেসপেক্ট না করার আরেকটা মুখ্য কারণ হচ্ছে এখন অনেক ছবিতে সবাই না নায়িকাদের পার্সেল করে প্রোডিউসাররা নিয়ে আসে, তো তারা তো শুরুতেই ক্ষমতাশালী। পার্সেল মানে প্রোডিউসারের পার্সেল থাকে নায়িকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নায়িকা নিজে না, প্রোডিউসার পার্সেল থাকে, হ্যাঁ, র্যাপিং ট্যাপিং করে তারপর নিয়ে আসে। তো সে নিজেই তো ছবির মালিক, সে আরেকটা নায়িকা, সে তো নিজেকে প্রোডিউসার মনে করছে, কখনো ডিরেক্টর মনে করছে, কখনো। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। প্রিয় দর্শক, শ্রোতা এবং আমার সকল পাঠকদের জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা। একটি আবেদন, আর্জি এবং একটি চাওয়া নিয়ে আমি আজকে এই ভিডিওটি করছি। আমার দীর্ঘ প্রায় 2 যুগের এই লেখালেখির ক্যারিয়ার, অর্থাৎ বিভিন্ন সংবাদপত্রে লেখালেখির ভেতর দিয়ে গত 7 বছর ধরে আমি গ্রন্থমেলায় 1টি বা 2টি করে বই প্রকাশ করছি। 21শে বইমেলা 2019-এর আমার প্রকাশিত বইটির নাম নানা রঙের মনগুলি। এই বইটি আমার গত 20 বছরের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে লেখা, অর্থাৎ সেরা লেখার বিন্যাস এবং সেরা লেখার আলোকেই আমার সেই স্মৃতিগদ্য। আপনাদের সাথে শুধু এটুকু শেয়ার করতে পারি যে নানা রঙের মনগুলি এই বইটির বিভিন্ন লেখায় আমি অগণিত কথা সাহিত্যিক এবং বরেণ্য মানুষদের শুভেচ্ছা বা শুভকামনা পেয়েছি। সেই আলোকেই বাছাই করে লেখালেখি জীবনের সেরা নির্যাসটুকু একটি খণ্ডে
এই বইটিতে আমি গ্রন্থিত করার চেষ্টা করেছি। ভাষাচিত্র থেকে 129, 30 এবং 31 নাম্বার স্টলে 21শে বইমেলায় থাকবো আমি টানা 1 মাস আপনাদের সাথে আপনাদের বইটি উপহার দিতে। নিশ্চয়ই আমি বাজি লেগে বলতে পারি এবং এর আগেও বলেছি যে আমার লেখালেখির ক্ষেত্রে কোনো ফাঁকি ঝুঁকি নেই। আমি লেখালেখি করি আমার নিজস্ব অহংকার, নিজস্ব আনন্দ আহরণে। আপনারা আমার লেখা পড়ে অন্তত ঠকবেন না বা মনে হবে না যে সময়টি নষ্ট হয়েছে। তাই এর পাশাপাশি বলতে পারি যে এই বইটি না পড়লে আপনারা বঞ্চিত হবেন না। এটি কোনো 2-3 দিন বা 1 মাসের বই না, এই বইটি আপনার সারা বছরের। এই বইটি সংগ্রহে রাখার মতো একটি বই। বাড়তি কিছু বলবো না। বইমেলায় বিভিন্ন প্রকাশনী থেকে আমার গল্প উপন্যাস বেরিয়েছে, সেগুলো যদি না সংগ্রহ করে থাকেন তবু আমি বলবো সেগুলো সংগ্রহ করবেন, পড়বেন, আমাকে আমার এই উপলব্ধিকে জানাবেন আপনার মতামত। বই কেনা বা বই সংগ্রহ করা শুধু ফ্যাশন বা সেলফে সাজিয়ে রাখার জন্য না হোক, ভালো বই হোক আপনার নিত্যদিনের এক অভ্যেসের নাম। সকলকে আহ্বান জানাচ্ছি আমার নানা রঙের মনগুলির এই শব্দ শহরে। দেখা হোক বইমেলায়, দেখা হোক বইয়ের পাতায়।